ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব সবকিছুর চালিকাই রাজনীতি। তাই রাজনীতি 10 দিক নিয়ে রাজকাহন নিবেদন করছে জিপিএইচ ইস্পাত। সাথে আছি আমি তাসনুভাতন। 1.5 বছর আগে 2024 সালের 8 অগস্ট যখন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণ করে, তারপর থেকেই গুঞ্জন ছিল এই সরকার হয়তোবা দীর্ঘমেয়াদে থেকে যাবে। আস্থার ঘাটতি পরিলক্ষিত হয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যেও। তবে সেই সব গুঞ্জন সন্দেহ উড়িয়ে দিয়ে আগামীকাল বৃহস্পতিবার দেশের 13তম নির্বাচন সম্পন্ন করতে যাচ্ছে সরকার। এর আগে গত 3টি নির্বাচনে ভোটাররা তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত হলেও এবার তারা মুখিয়ে রয়েছেন ভোট দিতে। যে কারণে দেশ জুড়ে যেমন এক প্রকারের উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে, ঠিক তেমনি রয়েছে সহিংসতার পাশাপাশি ভোট জালিয়াতির আশঙ্কাও। বিএনপি বলছে আগামীকাল বিএনপির ধানের শীষ প্রতীকের অনিবার্য বিজয় রুখতে জামায়াত ইসলামী টাকা দিয়ে ভোট কিনছে। নির্বাচনের আগের দিন আজ বুধবার সৈয়দপুর বিমানবন্দরে বিপুল টাকা সহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরের আটক এবং কুমিল্লায় ভোটারদের মাঝে টাকা বিতরণের অভিযোগে হাবিবুর রহমান হেলালি নামে এক জামায়াত নেতাকে আটকের ঘটনায় বিএনপির তরফ থেকে এই অভিযোগ তোলা হয়েছে। বিপরীতে জামায়াত এসব ঘটনাকে সাজানো নাটক হিসেবে অভিহিত করে বলছে, জামায়াতের জনপ্রিয়তা ও জনসমর্থনে ভীত হয়ে একটি গোষ্ঠী ভোটারদেরকে বিভ্রান্ত করার জন্য এই ধরনের অপচেষ্টায় লিপ্ত হয়েছে। এমন প্রেক্ষাপটে আগামীকাল কেমন হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় নির্বাচন? এবার ইতিহাসের সেরা নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে কিনা? নির্বাচনকে সুষ্ঠু ও অবাধ করতে ইসির পাশাপাশি রাজনৈতিক দলগুলো কতটা সহায়ক ভূমিকা পালন করছে, এসব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর মোহাম্মদ নাঈম আশফাক চৌধুরী, চর্চা.com-এর সম্পাদক সোহরাব হোসেন এবং আছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সাবেক সদস্য মীর নাদিয়া নিভিন। স্বাগত আপনাদেরকে। সোহরাব হোসেন, আপনাকে দিয়ে শুরু করি। দীর্ঘদিন ধরে আপনি সাংবাদিকতা করছেন এবং অনেকগুলো নির্বাচন কভার করার আপনার অভিজ্ঞতা আছে। বিগত নির্বাচনগুলোতে আমারও আপনার সাথে আসলে বসার সুযোগ হয়েছে। সেই অভিজ্ঞতা থেকে একটু জানতে চাই, এবারের নির্বাচন যেটি হতে যাচ্ছে আর কয়েক ঘন্টা পরে সেই নির্বাচনের প্রেক্ষাপটটা যথেষ্ট ভিন্ন। কি মনে হচ্ছে এই মুহূর্তে, এই কয়েক ঘন্টা আগে দাঁড়িয়ে কেমন হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট? আপনাকে ধন্যবাদ এবং দুই সহ আলোচককে শুভেচ্ছা। নির্বাচন তো জনগণের রায়। জনগণ ঠিক করবেন যে আগামী 5 বছরের জন্য তারা কোন প্রতিনিধি বাছাই করবেন, কোন দলের সরকারকে বা জোটের সরকারকে নেবে বা নির্বাচিত করবেন। কিন্তু আমাদের এখানে নির্বাচন মানে একটা যুদ্ধ, শুধু ভোটের যুদ্ধ না, এর মধ্যে টাকার যুদ্ধ, সংঘাতের যুদ্ধ, আপনার বক্তৃতার যুদ্ধ, মানে এক ধরনের কী বলে উত্তেজনা। আমরা হয়তো জাতিগতভাবেই আমরা হয়তো একটু উত্তেজনা পছন্দ করি। না হলে মানুষ ভোট দিয়ে আসবে, তার 18 বছর যাদের বয়স হয়েছে, যারা ভোটার, তারা নির্দিষ্ট কেন্দ্রে যেয়ে ভোট দিয়ে আসবে। তাতে লাখ লাখ নিরাপত্তা কর্মী দরকার, লাখ লাখ ভোট গ্রহণ ব্যবস্থাপনার কর্মী দরকার। সরকার সাধারণ ছুটি 2 দিন ঘোষণা করেছেন, পরের 2 দিন ছুটি, তার আগে কারখানাগুলোতে ছুটি দিয়েছে। মানে মনে হচ্ছে একটি কী বলে মহাযুদ্ধ। এটি এর আগের নির্বাচনগুলোতে 20 দিনের নির্বাচনী প্রচারণা আমরা দেখলাম, আপনি বলছিলেন যে একটা যুদ্ধ মনে হচ্ছে। এবারে সবচাইতে বেশি হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে, নানান রকমের জরিপের ফলাফলে আমরা সেটিও দেখেছি। কি মনে হচ্ছে এই 20 দিনের প্রচারণাই বা কেমন হলো? না, জরিপে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই দুই একটা জরিপে হয়তো বলছে, বেশিরভাগ জরিপে ব্যবধানের কথাটাই বলেছে এবং বেশিরভাগ পর্যবেক্ষকও বলছে এবারের লড়াইটা সমানে সমান হচ্ছে না, একটু কম জোরের সাথে বেশি জোর এই লড়াইটা হচ্ছে। হ্যাঁ, তারপর যে কোনো নির্বাচনে নাটকীয় কিছু হতে পারে, মানুষের ভাবনারও বাইরে ফলাফল হতে পারে। যেমন এবছর অন্তত আমরা বাইরে থেকে তো ভাবি নাই যে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হয়েছে। তা বাংলাদেশে অভাবনীয় কিছু হতে পারে না তা নয়, কিন্তু সাধারণ ধারণাটা হচ্ছে যে এই নির্বাচনে সবচেয়ে শক্তিশালী দল বা তার পক্ষেই হয়তো মানুষ সমর্থন দেবে। আবার কেউ কেউ বলছেন যে না, এর বিপক্ষেও কথা আছে। তবে আন্তর্জাতিক যে মিডিয়া, আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এক ধরনের তাদের ভবিষ্যৎবাণী একটি দলের পক্ষেই। বিষয় হচ্ছে পরিবেশটা কেমন। কালকে এই 9.5 ঘন্টা, আপনি 10.5 ঘন্টা বলছিলেন, আরও 1 ঘন্টা কমে গেছে। 9.5 ঘন্টা পর আরও কম, 9 ঘন্টা
মিনিট 8 সেকেন্ড পরে বলতে গেলে আসলে 9 ঘন্টার ভোট কয়েক গ্রহণ। মিনিট বেশি সময় আচ্ছা। বাকি আছে। এখন এই নির্বাচনের আগের দিন যে ঘটনা ঘটলো অস্বাভাবিক, বলবো যে অনৈতিক, এবং এটি ঘটা উচিত ছিল না। কারণ এটি নির্বাচনে প্রভাব ফেলবে। এক ধরনের এটি কেউ সাজানো নাটক বলছেন, কেউ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার কথা বলছেন, কিন্তু সব মিলে নির্বাচন তো জনগণের আস্থা নেয়ার জন্য, এখানে আস্থার ঘাটতিটা কিন্তু প্রকট পরিলক্ষিত। যে তাহলে যে দলটির বিরুদ্ধে এই অভিযোগ, সেই দলটি কিন্তু নিজেদের সবচেয়ে সৎ, সবচেয়ে নীতিবান, সবচেয়ে কি বলে যে নৈতিক মূল্যবোধে বলীয়ান এই দাবি করে আসছিলেন। অন্যদের বিরুদ্ধেই বরং চাঁদাবাজি, দখলবাজি, টাকার কি বলে লুটপাটের অভিযোগ এনেছিলেন। কেন এটা হলো একটি প্রশ্ন। তাহলে ওই যদি আমার মনে হচ্ছে যে এটি প্রকাশ আরও স্পষ্ট করা উচিত। এখন বলেছেন যে এটা নাটক, মানে নাটক করে জামাত নেতাকে আটক করা হয়েছে। তাহলে জামাতের কেন্দ্রীয়ভাবে তাদের অবস্থানটা কি? এই ঘটনাটা কেন ঘটলো? কেন তিনি একজন মাদ্রাসা শিক্ষক, আবার ব্যবসায়ী, কেন তাকে এই ৭৪ লাখ টাকা নিয়ে যেতে হলো নির্বাচনের আগের দিন, ভোটের আগের দিন? মানুষের মধ্যে এই প্রশ্নগুলো আসছে। এই টাকা তিনি কাদের বিতরণ করতেন? এবং কালকে যদি আপনি শ্রমিকদের কথা বলা হয়েছে যে কাল তো শ্রমিকদেরও তা কারখানায় পাওয়ার কথা না, কারণ কারখানা ছুটি। তা একটা ধোঁয়াশা রয়েই গেছে। সেই ধোঁয়াশা জায়গাটিতেই আমি আপনার কাছে আসি। মীর নাদিয়া নিভিন, এবারে নির্বাচনে আসলে কোন পক্ষ জয়ী হতে যাচ্ছে সেটি নিয়ে একটা নানান রকমের প্রচারণা আছে এবং অনেকে অনেকভাবে অনেক রকমের বিশ্লেষণ বের করবার চেষ্টা করছে। একটা পরিবর্তন আসলে আমরা চাইছিলাম। আপনি নিজে সংস্কার কমিশনে কাজ করেছেন, যেই সংস্কারগুলোর মধ্য দিয়ে আসলে আমরা যেতে চাই, যেই পরিবর্তিত বাংলাদেশটি আসলে আমরা দেখার প্রত্যাশা করছি এই নির্বাচনের মধ্য দিয়ে। আগামীকালের যে নির্বাচন হতে যাচ্ছে সেটিকে প্রধান উপদেষ্টা বলেছেন ইতিহাসে সর্বশ্রেষ্ঠ নির্বাচন তিনি উপহার দিতে চান। পাবো কিনা আমরা? দেখেন, এটার একটা প্রথম আমি একটা মানে শুরু করি এই কথা বলে যে আমরা এই মুহূর্তে যে স্টেজে আছি, যে বললেন সোহরাব ভাই বললেন যে 9 ঘন্টা আগে, এই যে আমি এটাকে বলি আকাঙ্ক্ষিত অপ্রত্যাশা, যে আমরা জানি না কোথায় মানে এই যে মানে কে যে অনিশ্চয়তা, অপ্রত্যাশা অনিশ্চয়তা, আকাঙ্ক্ষিত অনিশ্চয়তা, যে অনিশ্চয়তা যে কে জিতবে ভোটে, এইটার যে অনিশ্চয়তা, এটা কিন্তু অত্যন্ত আকাঙ্ক্ষিত। কারণ আগে কোনো ইলেকশনে আমরা এরকম গত 3 ইলেকশনে আমরা কখনো এটা দেখিনি। তো এই পয়েন্ট অফ ভিউ থেকে আমার মনে হয় যে এখান থেকে শুরু করে যে আকাঙ্ক্ষিত অনিশ্চয়তার মধ্যে থেকে আমরা একটা জিনিস দেখছি যে কথা অনেক রকম প্রচারণা চলছে যে কোন দল জিতবে, কোন দলের মানে তারা কি বিভিন্ন মানে কার্যকলাপে লিপ্ত আছে, টাকার খেলা চলছে। এখানে আমি একটা বড় জায়গা থেকে শুরু করতে চাই, সেটা হচ্ছে কি আমার মনে হয় যেটা অ্যাটলিস্ট আমার বিশ্লেষণে, যে এইবার আমরা রাজনৈতিক অঙ্গনে একটি রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন দেখছি। আমরা দেখছি যে তরুণ ভোটার হোক এবং ভোটাররা অনেক বেশি সচেতন অন্যান্য সময়ের চেয়ে। আগে আপনি এখন থেকে যদি 20 বছর আগে চিন্তা করেন তাহলে দেখবেন রাজনৈতিক অঙ্গনটা একটা মার্কার খেলা ছিল, যে কে কোথায় প্রার্থী কেউ জানে না, কিন্তু কে মার্কায় ভোট দেবে সেটা সবাই জানে। কিন্তু এবার তাই বলে কি মার্কা জরুরি না? মার্কা তো অবশ্যই জরুরি, কিন্তু তারপরেও আপনি দেখছেন যে মানুষরা প্রার্থীদের নিয়ে আলোচনা হচ্ছে, হলফনামা দেখা হচ্ছে। আপনি দেখছেন যে আমাদের এই সমস্ত ইশতেহারগুলো এখন প্রকাশিত হচ্ছে, ইশতেহার ঘটা করে প্রকাশিত হচ্ছে, কারণ এটার একটা ডিমান্ড আছে, মানুষ দেখতে যাচ্ছে যে আপনারা কী প্রমিস করছেন। সুতরাং এই সচেতনতার জায়গা থেকে আমার মনে হয় ভোটারদের উপরে মানে ভোটারদের এই সচেতনতা ডেভেলপ করেছে। সুতরাং ওই পয়েন্ট অফ ভিউ থেকে আমি বলতে চাই যে আমাদের একটা আশার আলো আছে, যে যারা টাকা দিয়ে ভোট কিনতে চাচ্ছে, আশা করছি ভোটাররা বুঝতে পারছে যে তারা এটাকে একটা বিনিয়োগ হিসেবে দেখছে এবং আগামীতে বিনিয়োগের মতো তারা সেই বিনিয়োগ আসলে রাজনীতিতে বিনিয়োগ কিংবা আসলে রাজনৈতিক নেতা হিসেবে সেটাকে ব্যবসা হিসেবে দেখার যে জায়গাটা, সেটা থেকে আমরা বেরিয়ে আসার চেষ্টা করেছি দীর্ঘদিন এবং সে কারণেই এত লড়াই করতে হয়েছে আমাদেরকে। এখন কি মনে করছেন সেখান থেকে আমরা আসলে কি এখনো বেরিয়ে আসিনি? আমরা বেরিয়ে, রাজনৈতিক দলরা যদি মনে করে থাকে তারা বেরিয়ে আসেনি, আমরা সেটাই বললাম যে ভোটারদের যে সচেতনতা আছে, ভোটাররা বুঝতে পেরেছে যে আমার টাকা দিয়ে যদি আমার ভোট কিনতে হয়
তার মানে তারা আমার উপর, আমি একটা ইনভেস্টমেন্ট, আগামীতে তারা আমার কাছ থেকে অন্য কিছু চাবে যেটা আমি আমার দেশের জন্য হয়তো করতে রাজি না। তো এই কারণে আমার মনে হয় যে আমাদের ভোটারদের উপরও যে এই সচেতনতা একটা বড় জায়গা থেকে চেঞ্জ হয়েছে। সুতরাং পরে আসি আমি সংস্কারের ব্যাপারে, আপনি যেটা বললেন যে অবশ্যই আপনাকে আমরা যদি এখন এই 9 ঘন্টা আগে বসে একটু মানে স্থির হয়ে আমরা চিন্তা করি আমরা কোথা থেকে এসছি এবং কোথায় এসছি। হ্যাঁ, আমরা এমন এক গণঅভ্যুত্থানের পর আমরা এমন একটা দেশকে পেয়েছি একেবারে মুমূর্ষু অবস্থায় আমরা ফেরত পেয়েছি, যেখানে গণতান্ত্রিক প্রতিষ্ঠান একেবারে ধ্বংস, অর্থনীতি ধ্বংস, সামাজিক যেটাকে বলে সোশ্যাল ফ্যাব্রিক একেবারে ছিন্ন বিচ্ছিন্ন। এরকম জায়গা থেকে আমরা সংস্কারের মাধ্যমে কিছুটা হয়েছে, কিছুটা আমরা আশা করছি হবে, মানে যেটা গণভোটের মাধ্যমে আমরা যদি হয় তাহলে সেটা অবশ্যই বাস্তবায়ন হবে। কিছুটা সংস্কার অবশ্যই হয়েছে, যেটার ভিত্তিতে এখন আমরা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি। সেটার পরবর্তীকালে রাজনৈতিক দলরা নিজেরা দফায় দফায় বসেছেন, এবং এটাও আমাদের ইতিহাসে একটা আনপ্রেসিডেন্টেড, আগে জীবনে আমাদের ইতিহাসে হয়নি যে সব রাজনৈতিক দলরা একই টেবিলে বসেছেন, দফায় দফায় মিট করেছেন। তো অনেক চড়াই উতরাই পার হয়ে আমরা এ পর্যায়ে এসেছি, এবং আমাদের একটা সুষ্ঠু নির্বাচনের পক্ষে আরও অনেক দেশি বিদেশি অনেক বাধাও ছিল। আপনি যেটি বলছিলেন নাদিয়া নিভিন, আসলে সব রাজনৈতিক দল এক টেবিলে বসেছে, কিন্তু সেই এক টেবিলে বসার যে প্রত্যাশা সেটি কতখানি পূরণ হবে সেটি তো একটা বড় প্রশ্ন। আমি মেজর জেনারেল ডক্টর মোহাম্মদ নাঈম আশফাক চৌধুরী আপনার কাছে আসি। এবারের নির্বাচনে ইতিহাসের সর্বোচ্চ বেশি আইন শৃঙ্খলা বাহিনী প্রয়োগ করা হয়েছে, যেটি স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, এবং সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হচ্ছে সব ভোটারদেরকে এবং যারা আসলে নির্বাচন করছেন, অর্থাৎ যারা প্রার্থী আছে নির্বাচনে তাদেরকে। নির্বাচন কমিশন আজকে বলেছে এখন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতিতে তারা সন্তুষ্ট, রাজনৈতিক দলগুলোও বলছে তারা সন্তুষ্ট, যদিও কিছু অভিযোগ আছে পাল্টাপাল্টি। কি মনে করছেন সার্বিক পরিস্থিতি আসলে কেমন, এই যে আর কয়েক ঘন্টা পর ভোট? এবং সাধারণত আসলে আমরা দেখি এই বিগত যে নির্বাচন সেখানে দিনের ভোট রাতে হয়েছে, সেরকম একটা ঘটনা ঘটছে। ঠিক এই মুহূর্তে আমরা সেই সময়টাতে আসলে দাঁড়িয়ে আছি, সেই ক্রুশিয়াল যে টাইম বলে সেই সময়টাতে আছি। কেমন দেখতে পাচ্ছেন? আমার কাছে যেটা মনে হয়, অন্যান্য যে সকল নির্বাচন হয়েছে, বিগত 3টাকে যদি আমরা বাদ দিই, বিগত 3টা নির্বাচনকে কমপ্লিটলি নির্বাচন বলা যাবে না। এবং যে হয়তোবা আমি সঠিক হব যে বিগত 3টা নির্বাচনে ইভেন প্রার্থীদেরকে খুব একটা জনগণের কাছে যেতে দেখিনি, অথবা যে যাওয়ার প্রয়োজন হয়নি। তো যেহেতু যাওয়ার প্রয়োজন হয় নাই, সুতরাং সিকিউরিটি সিচুয়েশন লাস্ট 3টা যেটা ছিল এইটা অনেকটা ম্যানেজড অ্যান্ড অ্যাডমিনিস্ট্রার্ড। সো লাস্ট 3টার সাথে যদি আমরা তুলনা করি তাহলে বোধহয় ঠিক হবে না। এখন যে সিচুয়েশন যেটা আছে, অর্থাৎ বেসিক্যালি জামাত এবং বিএনপির মধ্যেই এই যুদ্ধটা হচ্ছে, যুদ্ধ যেটা সৌরভ ভাই বললেন নির্বাচনী যুদ্ধ হচ্ছে, এইটাতে আমি মনে করি যে ইতিহাসের সর্বোচ্চ সংখ্যক সশস্ত্র বাহিনীর সদস্যরা ডিপ্লয়েড হয়েছে। সাধারণত 40,000 to 45,000 সশস্ত্র বাহিনীর সদস্যরা ডিপ্লয় হয়, সেইখানে ইটস ডাবলড, 1 লাখের উপরে গিয়েছে। তার সাথে পুলিশও ডিপ্লয় হয়েছে এবং অন্যান্য নিরাপত্তা বাহিনী, যেটার সংখ্যা শুনেছি মোর দেন 9 lakhs। শুধুমাত্র ডিপ্লয়মেন্ট হলেই হবে না, এর সাথে আরও অনেক কিছু সাথে সম্পৃক্ত। নাম্বার 1 হলো হাউ ইউ আর কোঅর্ডিনেটিং উইথ ডিফারেন্ট এলিমেন্টস অফ সিকিউরিটি এজেন্সিজ। আর্মি নেভির সাথে কিভাবে করছে, আর্মি আনসারের সাথে কিভাবে করছে, আর্মি বিজিবির সাথে কিভাবে করছে, সমন্বয়টা কীরকম হচ্ছে, ইট ইজ ইম্পর্টেন্ট। নাম্বার 2 হলো কমিউনিকেশনটা কিভাবে হচ্ছে, এটা ইম্পর্টেন্ট। কখন কার ডিপ্লয়মেন্ট কোথায় হবে, ইম্পর্টেন্ট। এর সাথে সম্পৃক্ত হলো বিচার বিভাগও, এর সাথে সম্পৃক্ত, অ্যাডমিনিস্ট্রেশন ইজ অলসো ইনভলভ ইন ইট। আপনি একজনকে ধরলেন, ধরার পরে তাকে বিচারের আওতায় দিয়ে দিলেন, কিন্তু বিচারক ওইখান থেকে তাকে ছেড়ে দিলেন, অথবা তাকে যে বিচারের সম্মুখীন করতে হবে এইরকম কোনো একটা পরিস্থিতি হলো না, তখন কিন্তু এই যে যাকে ধরা হলো এটা ফিউটাইল হয়ে গেল, মানে এটা কোনো কাজেই আসলো না। সো এজ সাচ অ্যাডমিনিস্ট্রেশন, সিকিউরিটি এলিমেন্টস, ইভেন রাজনৈতিক দল যারা আছেন, সাধারণ জনগণ আছেন, মিডিয়া আছেন,
প্রত্যেকের সম্পৃক্ততা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা মানে সবাইকে মিলেমিশে আসলে ওয়াচডগের যে ভূমিকা, সেই ভূমিকায় দাঁড়াতে হবে। অ্যাবসলিউটলি। এবং আমার কাছে যেটা আমি যে ইন্ডিকেশন যেগুলো পাচ্ছি তাতে করে আমার মনে হয়েছে যে পুলিশ এবং মিলিটারি দে আর সিরিয়াস। কেন বললাম কথাটা, কারণ হলো 2-3টা জায়গাতে আজকেও এই যে টাকা সহ যে ধরা পড়লো, এইটাও কিন্তু দিস ইজ এ কাইন্ড অফ ইন্ডিকেশনস যে ইয়েস দে আর সিরিয়াস। এইটাকে আপনি যতই যাই বলেন না কেন যে না ঠিক আছে এটা হয়তো বা নাটক ছিল, এই ছিল সেই ছিল, বাট আপনি নাটক বলেন আর যাই বলেন, এই যে টাকা নিয়ে যে কেউ একজন চলে গেল এবং তাকে যে জিজ্ঞাসাবাদ যে অন্তত অ্যাকাউন্টেবিলিটির মধ্যে যে নিয়ে আসা হলো, দিস ইজ অলসো গুড সাইন। সেই জবাবদিহিতার জায়গাটি আসলে চলতে থাকুক বাংলাদেশে, আমরা অন্তত সেই প্রত্যাশা করে আগামীকালকের ভোটটি দিতে চাই। কালকে সেই নির্বাচনের মাহেন্দ্রক্ষণে দাঁড়িয়ে আছি আমরা, এবং সেখানে আসলে ভোটের ফলাফল কিভাবে নির্ধারিত হবে, কি কি সমীকরণ পাল্টে যেতে পারে, সব কিছু নিয়ে আলোচনা করব। একটি বিরতি সময় হয়েছে। জিপি ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। আরেকবার আমন্ত্রণ জিপি ইস্পাত নিবেদিত রাজকাহনে। আর মাত্র 9 ঘন্টা পর বাংলাদেশের জাতীয় নির্বাচন এবং গণভোট হতে যাচ্ছে। মীর নাদিয়া নিভিন, যেই ভোটের জন্য আসলে আমরা দীর্ঘদিন অপেক্ষা করেছি, সেই ভোটের নানানভাবে সমীকরণ পাল্টে যাওয়ার সবসময় এক ধরনের আভাস থাকে। এবারে নির্বাচনে বিজয়ের জন্য 3টি প্রধান নিয়ামকের কথা অনেকেই বলছেন। সেটি বিদ্রোহী প্রার্থী আছে বিএনপি, সেখানে তরুণরা, তারা একটা বড় অঙ্কের তরুণ এবারে ভোট দিতে যাচ্ছেন। তাদের মধ্যে অনেকেই আছেন যারা এবারে প্রথম নির্বাচনে অংশগ্রহণ করছেন, ভোট দিতে যাচ্ছেন, এবং দোদুল্যমান ভোটারের সংখ্যা আছে এবারে প্রায় 17%। এই যে 3টে প্রধান নিয়ামক, তারা আসলে এই নির্বাচনী সমীকরণ পাল্টে দিবে কিনা, কি মনে করছেন? এটা খুবই সম্ভব, কিন্তু আসলে এই সমীকরণ পুরোটা পাল্টে না দিলেও বেশ কিছুটা, যেটাকে আমরা বলি ওভারঅল ইম্প্যাক্ট হবে। যেটা হচ্ছে তরুণদের ভোটারদের কথা আমি একটু আগে যেটা বললাম, যে তরুণ ভোটারদের কারণে এবং গণঅভ্যুত্থানের পরে যে রাজনৈতিক প্রেক্ষাপট আমাদের যে বদলিয়েছে, সেটার কারণে ভোটারদের মানে তাদের চিন্তাধারা এবং নির্বাচনের সাথে তারা কিভাবে ইন্টারঅ্যাক্ট করবে, সেই অ্যাসপেক্টটা অনেকটা বদলিয়ে গেছে। আপনার যেটা আমি বলছিলাম যে আপনাদের রাজনৈতিক যে সংস্কৃতিগুলো আছে, আপনারা দেখছেন যে এখন ভোটাররা অনেক বেশি সচেতন। তারা মানে দলের চেতে প্রার্থীদের উপর ফোকাস করছে অনেক বেশি। আপনারা দেখছেন যে তারা ইশতেহার দেখছে, তারা হলফনামা দেখছে, তার এগুলো নিয়ে আলাপ আলোচনা হচ্ছে। এখন অনেকটা ক্ষেত্রে যে সমস্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে যে সমস্ত মিসইনফরমেশন ডিসইনফরমেশন আছে, সেগুলো নিয়ে তারা সচেতন হয়েছে। সুতরাং এই সমস্ত দিক থেকে যেটাকে বললাম যে যেটা আপনারা বললেন যে সুইং ভোট, যেটা দোদুল্যমান ভোটার, যে তারা কোথায় ভোট করবে, সেটা একদম লাস্ট মোমেন্ট পর্যন্ত এটা জানা আমরা জানি না। কিন্তু এখন যেভাবে রাজনৈতিক প্রেক্ষাপটটা এখন দেখা যাচ্ছে, যে সেটাতে একদম পুরোপুরি হয়তো নির্বাচনের মানে যা আভাস আছে সেটা কমপ্লিটলি বদলিও না ফেললেও সমীকরণটা অনেকভাবে বদলাবে। এবং যেটা মানে আসন্ন নির্বাচনের একটা বড় ব্যাপার হচ্ছে যে আমাদের মানে সংসদে কিভাবে যে অঙ্কটা হবে, সেই অঙ্কটা একটা বড় ব্যাপার। যে পরবর্তীকার যে আমরা যে মানে মুভিং ফরওয়ার্ড আমরা এই কাদেরকে সরকারে পাবো, কাদেরকে আমরা অপোজিশনে পাবো, এবং এই জায়গা থেকে দায়বদ্ধতার দিক থেকে যখন আপনারা সত্যিকার অর্থে যখন সংস্কারগুলো হবে কিংবা দেশের যখন গভর্নেন্স শুরু হবে, এইগুলো তখন খুবই মানে ইম্পর্টেন্ট সূচক, গুরুত্বপূর্ণ সূচক হয়ে ওঠে। জি নিশ্চয়ই। ডক্টর মোহাম্মদ নাঈম আশফাক চৌধুরী, নির্বাচন ঘিরে তো আসলে নানান রকমের সমীকরণের চেষ্টা করে থাকি আমরা। গোয়েন্দা প্রতিবেদন থাকে, গোয়েন্দা প্রতিবেদনের হিসেবে এখনো পর্যন্ত সবাই বলার চেষ্টা করছে যে বিএনপি এগিয়ে আছে। আবার বাংলাদেশে আসলে ধর্মভিত্তিক রাজনীতি এবারে আমরা দেখেছি যথেষ্ট মাথাচাড়া দিয়ে উঠেছে। নানানভাবে অনেকেই অনেকভাবে নিজেদেরকে এগিয়ে রাখার চেষ্টা করছেন। শেষ পর্যন্ত আসলে জনগণ যাদেরকে নির্বাচন করবেন তারাই জয়ী হবেন, কিন্তু সেই সম্ভাবনা কতখানি আছে, বা আপনারা আসলে কি ভাবছেন যে জনগণ এবারে সত্যিকার অর্থে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন কিনা? আমি মনে করি এখন পর্যন্ত যে সকল ইন্ডিকেশন দেখছি ফ্রম ইলেকশন কমিশন, ফ্রম গভর্নমেন্ট এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের যে সকল পশ্চার এবং অ্যাকশনস অ্যাক্টিভিটিসগুলো দেখছি, তাতে করে আমার কাছে মনে হচ্ছে যে আগামীকাল মোটামুটি শান্তিপূর্ণ নির্বাচন হবে। এবং এই জায়গাতে কেন হবে, আরেকটা বিষয় হলো যে কয়টা স্টেক হোল্ডারের কথা বললাম, এই কয়টা স্টেক হোল্ডারের বাইরেও সাধারণ জনগণও কিন্তু চায় একটা শান্তিপূর্ণ নির্বাচন। এবং সাধারণ জনগণ এইটা অন্তত বুঝেছে যে অন্যান্য বারের সাথে এইবারের সম্পর্ক, যেটা সাধারণ জনগণের সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সম্পর্ক অথবা তাদের অভীষ্ট লক্ষ্য, এটা মোটামুটি এক। কিন্তু আবার
পুলিশের এক ধরনের মনোবল ভেঙে যাওয়ার কথা আমরা দীর্ঘদিন ধরে শুনেছি, অন্তত এই অন্তর্বর্তীকালীন সরকারের পুরোটা সময় জুড়ে, এবং নানান রকমের পদক্ষেপও নেওয়া হয়েছে তাদের মনোবল ফিরিয়ে আনতে। তারা বলেছে যে এবার তারা সম্পূর্ণ নিরপেক্ষভাবে নির্বাচন পুরো অনুষ্ঠানটি আসলে শেষ করতে চায়। সেই সম্ভাবনা কতখানি? আমি মনে করি পুলিশের যদি আবার ফিরে আসতে চায়, নিরপেক্ষভাবে যদি কাজ না করে, তাহলে পুলিশের পূর্বের যে ইমেজ ছিল এই ইমেজটা তারা ধ্বংস করে ফেলবে। এবং এই জিনিসটা উপলব্ধিটা আমার কাছে মনে হয় পুলিশের উপর স্তর থেকে সর্বস্তরে এই জিনিসগুলো আছে। তবে সম্পূর্ণভাবে যে তারা মনোবল আছে আগের মতো তাও সত্য নয়। সেই সাথে যেটা সাপোর্ট নিতে চাবে সেটা হলো মিলিটারির সাপোর্ট তারা নিতে চাবে, এবং মিলিটারির যে সাপোর্ট সেই সাপোর্টটা সংখ্যা যেটা আছে এবং যে টাস্কিং তারা পেয়েছে, প্লাস যে পাওয়ার, যে ম্যাজিস্ট্রেসি যে পাওয়ারটা পেয়েছে, তাতে করে আমার মনে হয় পুলিশ মিলিটারির সাপোর্টে হোক অথবা অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাপোর্টে হোক অথবা নির্বাচন কমিশন এবং সাধারণ জনগণের সাপোর্টে হোক, আমার ধারণা যে পুলিশ তার যে নিরপেক্ষ ভূমিকা এটা পালন করবে। এবং যদি এটাতে কোনো ব্যত্যয় হয় সেই ক্ষেত্রে পুলিশ উইল সাফার সিরিয়াসলি, প্রফেশনালি সাফার করবে এবং অ্যাডমিনিস্ট্রেটিভলি এজ অ্যান অর্গানাইজেশন তারা সিরিয়াসলি। এই সামনে নির্বাচনটি পুলিশের জন্য আসলে এক ধরনের বড় পরীক্ষা বলা চলে। জি, সোহরা হোসেন, এবারের নির্বাচনে বিএনপি ধানের শীষ প্রতীকের অনিবার্য বিজয় বলার চেষ্টা করছে, আবার একই সাথে আপনি যেই পত্রিকার সম্পাদক চর্চা.com, সেখানে দেখছিলাম আপনাদের একটা প্রতিবেদন আছে, ডয়েচে ওয়েল বলেছে বাংলাদেশে শক্তিশালী হচ্ছে ইসলামপন্থীদের অবস্থান। তাহলে কোনো না কোনোভাবে ইসলামপন্থীরা কি এগিয়ে যাওয়ার এক ধরনের সুযোগ সম্ভাবনা বাংলাদেশে তৈরি হচ্ছে? না, ইসলামপন্থীদের অবস্থান শক্তিশালী হচ্ছে এর অর্থ না যে তারা নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করবে। বাংলাদেশের মানুষ সাধারণত আমার ধারণা যে মধ্যপন্থার অনুসারী, মধ্যপন্থাকেই তারা সমর্থন করে। কোনো কট্টরপন্থা, সেটা বাম হোক ডান হোক, সেটাকে তারা ভোটের মাধ্যমে অন্তত এখন নজির নাই যে বিজয়ী করেছে। তার আগে আরও কিছু বিষয়ে, যেমন পুলিশের কথা বললেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এটি বাহিনী তার মনোবল যে এখনও ফিরে আসেনি বা পুরোপুরি আসেনি, এর একটা বড় কারণ অন্তর্বর্তী সরকারের কি বলে দুর্বলতা। কারণ অনেক ক্ষেত্রে পুলিশ প্রকৃত অপরাধীকে হাতে নাতে ধরার পরেও তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেনি। কোনো না কোনো সরকারের ঘনিষ্ঠ অথবা অভ্যুত্থানের যারা নেতৃত্ব দিয়েছিলেন তাদের কেউ না কেউ এটাকে বাধা দিয়েছে। এটি যে সব ক্ষেত্রে হয়েছে তা না, অনেক ক্ষেত্রে হয়েছে। এবং দেখুন যেখানে 17 মাস ধরে যেখানে মব সহিংসতা চলে আসছে বিচ্ছিন্নভাবে, বিক্ষিপ্তভাবে বিভিন্ন স্থানে, এবং যার সর্বশেষ নজির আপনার প্রথম আলো ডেইলি স্টার অফিস পুড়িয়ে দেওয়া, ছায়ানট এবং উদীচী পুড়িয়ে দেওয়া। তো এখানে পুলিশ কিভাবে তার শক্তিমত্তা মনোবল নিয়ে কাজ করবে? সরকার তো সহায়তা করেনি। সরকার তো ওই মব বন্ধ করতে পারেনি। বন্ধ করেছে যখন আগুনে পড়ার কাজ শেষ হয়ে গেছে। সুতরাং এখানে সরকারের দুর্বলতা, সরকার বা নীতি নির্ধারকদের, এটি একটি। তারপরও এই নির্বাচনের আমি মনে করি যে সরকারের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নাইম ভাই বললেন যে সশস্ত্র বাহিনী, এই সরকারকে 17 মাস টিকিয়ে রাখছে সশস্ত্র বাহিনী। কারণ সশস্ত্র বাহিনী বাংলাদেশের সামরিক শাসন ছাড়া কোনো সময় এত দীর্ঘ সময় সশস্ত্র বাহিনী মাঠে থাকেনি। এটি কিন্তু দীর্ঘমেয়াদে সশস্ত্র বাহিনীর জন্য একটা বিপদও নিয়ে আসতে পারে। কারণ আপনি জানেন যে আমাদের বেসামরিক প্রশাসনের নানা রকম জটিলতা, নানা স্বার্থের সংঘাত, স্বার্থের দ্বন্দ্ব, কেউ না কেউ কাজে কেউ না কেউ সেটা ব্যবহার করতে পারে। আমি বলছি না যে ব্যবহার করেছে, কিন্তু এটা করার সম্ভাবনা যথেষ্ট থাকে। আর আমাদের সমাজটা এত জনবহুল, এত ঘনবদ্ধ যে যেখানে কে কার আত্মীয়, কে কোন সূত্রে কাকে করে, আপনি যে কোনো তদবিরে কী দেখা যায়, কে কার সূত্রে যাবে, কে কার আত্মীয়, কে কার পরিচিত, কে কার ছাত্র ছিল কবে, শিক্ষক ছিলেন কবে, কে সাংবাদিকতা করেছেন ইত্যাদি। তো এই নির্বাচনটা ভালো হওয়ার একটাই কারণ যে এই নির্বাচনে সরকার যাদের আশঙ্কা করছিলেন যে যেখান থেকে আঘাত আসতে পারে বা নির্বাচন তারা বানচাল করতে পারে, তারা নির্বাচনটা বানচাল করার আহ্বান জানায়নি।
অর্থাৎ কিন্তু আওয়ামী লীগ সেই আহ্বান- আচ্ছা আমার কথাটা শেষ করি। তা আওয়ামী লীগ বলছে নির্বাচন বর্জন করো, এর যে কেউ বলতে পারে, অনেকেই বলছে যে নির্বাচনে ভোট দিতে যাব না, কেউ শতভাগ ভোট তো কেউ দেয় না। অস্ট্রেলিয়া বা আরও দুই একটি দেশে হয়তো আছে যে ভোট না দিলে শাস্তি পেতে হবে অথবা যৌক্তিক কারণ দেখাতে হবে, যে হাসপাতালে যদি ভর্তি হয়। তো এটি একটি নির্বাচনে কালকে একটা শান্তিপূর্ণ পরিবেশ থাকার এটা একটা কারণ যে আওয়ামী লীগ নির্বাচনটা বানচালের আহ্বান জানায়নি, এবং সেটা যৌক্তিকভাবেই জানায়নি, কারণ বানচালের আহ্বান জানাই তারা নির্বাচন ঠেকাতে পারতো না। দ্বিতীয়ত হচ্ছে প্রতিযোগী রাজনৈতিক দলগুলোর উপর নির্ভর করবে। এখনও পর্যন্ত একটা অস্থিরতা আছে, আপনি বিএনপি জামাতের বিবৃতিতে দেখতে পারেন, কিন্তু সেখানে বিষয় হচ্ছে যে এই অস্থিরতা কাল ভোট শুরুর পর 7:30টার পর বাড়বে না কমবে। যদি সেটি একটা যদি বড় না বিষয় বাড়ে আমাদের জন্য, যদি নিশ্চয়ই। না বাড়ে তাহলে নির্বাচনটা এই যে ভালো কালকে ভোর একটা 7:30টায় আসলে যখন নির্বাচনটা শুরু হবে, ভোট প্রদান, ঠিক তখন আসলে পরিস্থিতিটা কেমন থাকবে? ডক্টর মোহাম্মদ নাঈম আশফাক চৌধুরী যেটি বলছিলেন আমাদেরকে সোহরাব হোসেন, যে হয়তো পলাতক আওয়ামী লীগের নেতাকর্মীরা সরাসরি ভোট বানচাল করতে হবে এরকম বার্তা না দিলেও আমরা কিন্তু নানানভাবে দেখছি যে তারা আসলে যারা ইতিমধ্যে জেলে আছেন তারা কিন্তু জেলখানা থেকে নানানভাবে মেসেজ করছেন, এবং সেগুলো খবরগুলো কিন্তু গণমাধ্যমে আমরা দেখেছি কি করে নির্বাচন বানচাল করা যায় সেরকম প্রস্তুতি তারা নেওয়ার চেষ্টা করছেন। আবার সামাজিক যোগাযোগ মাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যমেও দেখেছি, সেগুলো গণমাধ্যমেও দেখেছি আমরা। জি, এবং এই যে ভোট বানচাল করার এক ধরনের প্রচেষ্টা শেষ পর্যন্ত অনেকেই করার কথা বলছেন, সেটি আসলে সম্ভব হবে কিনা? এটা নির্ভর করে, যেমন দেখেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মূল কাজ হলো মেক দ্য এনভায়রনমেন্ট ডিফিকাল্ট ফর দ্য টেররিস্ট। তাদের যদি আপনি এমন একটা পরিস্থিতি তৈরি করেন যে নাশকতামূলক কাজ করবে সে ধরা পড়তেই হবে, এবং শুধু ধরা পড়া নয়, তাকে বিচারের আওতায় সে আসবেই, এবং বিচার হবে এবং তার শাস্তি হবে। এই যে পুরো চক্রটার কথা বললাম, এই পুরো চক্রটাকে একটা বিশ্বাসযোগ্য পর্যায়ে নিয়ে যাওয়াই হলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এবং তার সাথে স্টেক হোল্ডার হিসাবে অ্যাডমিনিস্ট্রেশন এবং বিচার বিভাগ এটার সাথে সম্পৃক্ত। সো আমার কাছে এখন পর্যন্ত যে ইন্ডিকেশন পাচ্ছি তাতে করে যে চায় না, নির্বাচন চায় না এরকম লোকজন আছে, অথবা নির্বাচনকে বানচাল করতে চেষ্টা করবে এরকম দেশীয় বিদেশি থাকতে পারে, এরা থাকবে। কিন্তু নির্বাচন চায় এরকম স্টেক হোল্ডার যদি আমরা বলি, তাহলে যতগুলো রাজনৈতিক দল নির্বাচন কালকে অংশগ্রহণ করছে তারা সবাই চায় নির্বাচন হোক। 2 নম্বর হলো সাধারণ জনগণও কিন্তু চায় নির্বাচন হোক। সো তার মানে হলো একটা ছোট্ট গোষ্ঠী যারা হয়তোবা চেষ্টা করবে বানচাল করার জন্য, কিন্তু যতগুলো স্টেক হোল্ডার্স বললাম তারা কেউই চায় না যে এইটা তারা সাকসেসফুল হোক, যারা নাশকতামূলক করছে। ফলে তাদের যে এনভায়রনমেন্টের ভিতর দিয়ে তারা যে নাশকতামূলক কাজ করার চেষ্টা করবে, ইট উইল বি ভেরি ডিফিকাল্ট। সো আমার ধারণা যে আগামীকালকে সকাল থেকে সেই রকম স্পোরাডিক ছোটোখাটো এটা হতে পারে, যেটা হতে পারে যে আন্তঃদলীয় অথবা বিদ্রোহী প্রার্থীর সাথে যিনি মনোনীত প্রার্থী তার হতে পারে, এরকম কিছু হতে পারে। কিন্তু ওভারঅল সমস্ত দেশের আইন শৃঙ্খলা রক্ষা অথবা আইন শৃঙ্খলা পরিস্থিতি একদম বিরূপ অবস্থায় চলে যাবে এইরকম শঙ্কা আমি এখন পর্যন্ত দেখছি না। জি, মীর নাদিয়া নিভিন, এনসিপি এবারে নির্বাচনে একটা বেশ বড় ভূমিকা রাখার চেষ্টা করছে, এবং তারা জামায়াতের সাথে নির্বাচনী কৌশলে একজোট হয়ে তারা নির্বাচন করছে, সেটি তারা বলার চেষ্টা করেছে, এবং যদি তাদের আদর্শিকভাবে তারা বলছে তারা ভিন্ন। আসিফ মাহমুদ সজীব ভাই আজকে বলেছেন টাকা উদ্ধারের নামে ব্যক্তি স্বাধীনতা হরণ হচ্ছে। নির্বাচনের আগ মুহূর্তে এই কয়েক ঘন্টা আগে যদি আসলে এভাবে টাকা উদ্ধার হয়, সেটিকে আপনিও কি আসলে ব্যক্তি স্বাধীনতা হরণ হিসেবে দেখার চেষ্টা করবেন? অবশ্যই না। এটা তো নির্বাচনের আগে তো আমাদের যদি যেটাকে ওনারা সবাই বলছেন লেভেল প্লেয়িং ফিল্ড, সব রাজনৈতিক দলদের একদম প্রিয় কথা লেভেল প্লেয়িং ফিল্ড, সেই লেভেল প্লেয়িং ফিল্ড যদি আনতে হয় তাহলে তো অবশ্যই এই নির্বাচনের আগের মুহূর্তে আমাদেরকে তো এই সমস্ত যেগুলোকে নির্বাচনের ফলাফলকে যেগুলো ইম্প্যাক্ট করতে পারে সেই সমস্ত জিনিসে তো ফোকাস করতেই হবে। কিন্তু এখানে আমি একটু কথা বলতে চাই যে সৌরভ ভাই যে সমস্ত বললেন যে এই প্রস্তুতিগত পয়েন্ট অফ ভিউ থেকে, কারণ আই থিঙ্ক এটা রিলেটেড ইন দ্য সেন্স দ্যাট
আমরা মানে পুলিশের কথা হলো যে পুলিশের কিছু দুর্বলতা ছিল এবং অন্তর্বর্তীকালে সরকার হয়তো সেটাকে মিট করতে পারেনি, কিন্তু আমি প্রস্তুতিগত দিক থেকে আপনি যদি দেখেন বাংলাদেশের ইতিহাসে গত 12টা নির্বাচনের মধ্যে আমরা যদি দেখি এবার মানে লেটস গিভ ক্রেডিট ওয়ার ইটস ডিউ, সেটা হচ্ছে কি 8টা বাহিনীর মানে সংযোগে 9.5 লাখ সদস্যতে মানে আইনশৃঙ্খলা বাহিনীর যে পরিমাণ প্রস্তুতি নেওয়া হয়েছে এবং যেটা কাজগুলো করা হয়েছে এগুলো ইজ আনপ্রেসিডেন্টেড। আমি দু একটা কথা এখানে বলি, যেমন ধরেন যে একটা মানে কিছু মানে ইন্টারেস্টিং প্র্যাকটিস নেওয়া হয়েছে। একটা হচ্ছে যে এই যে আমরা যে ভোট কেন্দ্রগুলোকে যে বিভিন্ন ক্লাসিফিকেশন করা হয়েছে, ঝুঁকিপূর্ণ, অতিমাত্রায় ঝুঁকিপূর্ণ, সাধারণ, এবং এই ক্লাসিফিকেশনটা বিভিন্ন সূচকের ভিত্তিতে করা হয়েছে এবং এটা আমার মনে হয় একটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাসিফিকেশন, কারণ যেগুলো অতিমাত্রায় ঝুঁকিপূর্ণ আছে সেগুলোকে আগেকার তার ইতিহাস দেখে যে এখানে কি সহিংসতা হয়েছে নাকি কী টাইপের জায়গা, এগুলোর উপর ভিত্তি করে ওই ক্লাসিফিকেশনগুলো হয়েছে এবং ওই সমস্ত জায়গাগুলোতে ওভাবে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। তারপর আইনশৃঙ্খলা বাহিনীর দ্বিতীয় বলয় যেটা হয়েছে সেটা হচ্ছে আপনার মনে করেন চেক পয়েন্ট এবং টহল বাহিনী, সেটা অনেক কোঅর্ডিনেটেডভাবে করা হয়েছে। এবং থার্ড যেটা যে স্ট্রাইকিং ফোর্সের একটা ব্যাপার আছে, যে সমস্ত ঝুঁকিপূর্ণ জায়গায় ইলেকশনের মালামাল যা নেওয়া হয়েছে সেগুলোতে স্ট্রাইকিং ফোর্সেরও সাহায্য নেওয়া হয়েছে। সুতরাং এই প্রস্তুতিটার দিক থেকে কিন্তু অনেকটা মানে বড় মানে জায়গা আই থিঙ্ক অন্তর্বর্তীকালীন সরকার এবং ইলেকশন কমিশন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটা মানে কভার করতে পেরেছে। এবং এটার আরেকটা ইম্পর্টেন্ট সূচক হচ্ছে যে দেখেন আপনার যখন ইলেকশনের উপর একটা জাতীয় ইলেকশনের উপর যখন একটা কনফিডেন্স আসে তখন কিন্তু এটা একটা বড় এক্সাম্পল হচ্ছে গিয়া পর্যবেক্ষক। হ্যাঁ, আমরা কিন্তু দেখছি যে প্রায় মানে বাংলাদেশের ইতিহাসে অলমোস্ট ফর দ্য ফার্স্ট টাইম কিংবা প্রবলেম ফর দ্য সেকেন্ড টাইম ইউ কিন্তু তাদের পুরো পর্যবেক্ষক টিম পাঠাচ্ছে 200 জনের, এবং ইউর 200 জন পর্যবেক্ষক টিমে এটা কিন্তু দফায় দফায় আছে। প্রথম বিশ্লেষকরা আসে, তারপরে হচ্ছে কি পার্লামেন্টের সদস্যরা আসে, এরকম তারপর 16টা দেশ থেকে পর্যবেক্ষকরা আসছে। আমাদের দেশীয় পর্যবেক্ষক প্রায় 45,000-এর উপরে রেজিস্টার হয়েছে, 10,000 এই সংবাদকর্মী দেশি বিদেশি রেজিস্টার্ড হয়েছে। এগুলা কিন্তু আপনার যদি গ্লোবাল স্কেলে দেখেন, আমরা যারা বিভিন্ন দেশে ইলেকশন করেছি, এগুলো কিন্তু বড় ইন্ডিকেটর যে একটা দেশের মানে ইলেকশন ইফ ইটস ইন দ্য রাইট পাথ অর নট। নিশ্চয়ই, এবং ভোটাররা আসলে কি বার্তা পাচ্ছেন সেটিও তো একটি বিশাল বড় জায়গা দখল করে আছে নির্বাচনের জায়গাটিতে। সোহরাব হাসান, আপনার চোখে পড়েছে নিশ্চয়ই দ্য হুইসেল একটা প্রতিবেদন প্রকাশ করেছে এবং সেখানে এই যে গত 20 দিন ধরে যে প্রচারণা হয়েছে সেখানে দুটো বড় রাজনৈতিক দল অর্থাৎ বিএনপি এবং জামায়াত ইসলামী তাদের দুজন শীর্ষ নেতা তাদের যে নির্বাচনী মাঠে তারা যে আসলে বক্তব্য দিয়েছেন সেখানে তারা 54,844টি শব্দ ব্যয় করেছেন এবং সেই শব্দতে কেউ অর্থনীতির কার্ড, আবার কেউ বা প্রতিষ্ঠা করতে চেয়েছেন ইনসাফ। কোনটি আসলে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে? না, অর্থনৈতিক সাম্য হলে তো সেটা ইনসাফি, বা অর্থনৈতিক কেন, সাম্যটা হতে হবে সব ক্ষেত্রে। বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকার এসেছে, এই নির্বাচন হতে যাচ্ছে। সেখানে শুধু ইনসাফটি কোনো বিশেষ জনগোষ্ঠীর না, কোনো বিশেষ সম্প্রদায়ের না, সেই ইনসাফটি হতে হবে সকলের। একই সঙ্গে আমি যদি ইনসাফের কথা বলি আর নারীর প্রতি বলি যে নারী অমুক পদে আসতে পারবে না, নারী প্রধান হতে পারবে না, তাহলে তো সেটা ইনসাফ হলো না, তাহলে সেটা পুরুষের ইনসাফ হলো। তাহলে শুধু সেটা পুরুষের ইনসাফ হলো। যেমন আমরা অনেক ইনসাফ করতে চাই শুধু আমার জেলার, আমার ধর্মের, আমার সম্প্রদায়ের, বা শুধু আমার জাতিগোষ্ঠীর, অন্য জাতিগোষ্ঠীর কথা ভাবি না। সুতরাং ইনসাফটা দেখতে হবে বৃহত্তর পরিসরে। আরেকটি হচ্ছে যে ভোটাররা শেষ পর্যন্ত কিন্তু তার ব্যক্তিগত স্বার্থ মানে কল্যাণের কথাই চিন্তা করবে। যার চাকরি নেই সে চাকরিটাই তার কাছে মুখ্য। যার সংসার চালানোর মতো অর্থ নেই সে ভাববে যে কীভাবে জিনিসপত্রের দাম কমানো হবে এবং কিভাবে তার বেতন ভাতা বাড়ানো হবে। বিএনপি চেয়ারম্যানের এই ঘোষণায় কিন্তু সরকারি কর্মকর্তারা খুব খুশি যে এটি তারা যদি ক্ষমতায় আসতে পারেন তারাই করবেন। ফ্যামিলি কার্ডে হয়তো এক ধরনের এক শ্রেণীর মানুষ খুশি। আবার জামাত ইসলামী যে শিশু এবং বৃদ্ধ বা প্রবীণদের যে বিনা পয়সায় চিকিৎসার কথা বলছেন, এটাও আমি মনে করি যে ভোটারদের আকৃষ্ট করার জন্য এটি যথেষ্ট। কিন্তু এর চেয়েও জয় পরাজয় আরেকটি বিষয় আছে, যেটা
প্রায় অনালোচিত অথবা খুব কম আলোচিত হয়েছে। আপনারা দেখেছেন যে ফ্যাসিবাদী শক্তি, যে আওয়ামী লীগের যারা পরাজিত শক্তি বা বিতাড়িত শক্তি, তারা ভোট থেকে নেই, নির্বাহী আদেশে ওই রাজনৈতিক দলটির কার্যক্রম নিষিদ্ধ করেছে, তারা নির্বাচনে নেই। কিন্তু তাদের সমর্থকদের ভোট নেওয়ার জন্য কিন্তু সবাই উদ্গ্রীব, সবাই কিন্তু চাচ্ছে যে আওয়ামী লীগের কাছে টেনে নিয়ে আসার চেষ্টা মানে করছেন সেই আওয়ামী লীগ ভোটটা। ভোটাররা আমাকে ভোট দেখ, এবং এও বলছে কেউ মামলা প্রত্যাহার করাবে, কেউ জেল থেকে ছাড়াবে, কেউ তার বাড়ি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে সেই ক্ষতি পোষাবে। তো সুতরাং এক ধরনের কোনো দলই, সে যত বড় দল হোক, শুধু তার সমর্থকদের ভোটে জয়ী হতে পারবে না। মানে আর এর পাশাপাশি যেটা আছে, যে বড় একটা আশঙ্কা আছে যে সংখ্যালঘু, ধর্মীয় এবং জাতিগত সংখ্যালঘু প্রতিটি নির্বাচনে কিন্তু তারা আক্রান্ত হয়, তারা নানা রকম বিপদের সম্মুখীন হয়। এই জায়গাটিতে আমি একটু নাইম আশফাক চৌধুরী আপনার কাছে আসতে চাই। যে প্রসঙ্গটি তুললেন সোহরাব হাসান, এই যে সংখ্যালঘুরা প্রায় প্রতিটি নির্বাচনে আমরা দেখেছি আক্রান্ত হয়, শুধু তারাই নয়, আমরা যদি আসলে একটু প্রান্তিক অঞ্চলগুলোতে যাই, অর্থাৎ যারা আদিবাসী জনগোষ্ঠী আছেন বাংলাদেশে, ওই তো জাতিগত সংখ্যালঘু। জি, তাদের জায়গাটিতেও একটু আসলে আমরা নজর কম দেই কিনা সব নির্বাচনে। এবারে নির্বাচনে কি আপনি সেই জায়গাটিকে দেখতে পেয়েছেন? তাদেরকে আসলে আমরা কতখানি গুরুত্ব দিতে পারলাম? প্রথমেই সংশোধন করি, এটা আদিবাসী নয়, এটা হলো উপজাতি। এবং আদিবাসী বলে যে শব্দটা, এটা বাংলাদেশে নেই। এটা কেউ কেউ বলেন না আদিবাসী, এটা হয়তো বা ব্যাখ্যা আমি অন্যভাবে বা অন্য সময় দেব। এনিওয়ে, চিটাগং হিল ট্রেক্সের কথা যদি বলেন, চিটাগং হিল ট্রেক্সকে নিয়ে দেশি এবং বিদেশি চক্রান্ত আমাদের মানে বাংলাদেশ জন্মের পরের থেকেই ছিল, এখনও আছে। এবং সেখানে যে রাজনীতি, যেটা জাতীয় রাজনীতি যেটা আছে, সেই জাতীয় রাজনীতির প্রভাব কিন্তু অনেক কম। ওখানে হলো আঞ্চলিক যে রাজনীতি, সেই আঞ্চলিক রাজনীতির একটা প্রভাব ওই জায়গাতে, ওই জাতিগোষ্ঠীর মধ্যে আছে। যে চেষ্টাটা থাকে সেই ওই জায়গাতে নাশকতামূলক কাজ করার জন্য, সেই চেষ্টাটা থাকে হলো আঞ্চলিক রাজনৈতিক দল কি চায় বা কিভাবে চায়, তারা কি জাতীয় যে কর্মকাণ্ড, এই কর্মকাণ্ডটাকে কি তারা সমর্থন করেন কি করেন না, তার উপরে নির্ভর করবে যে ওই জায়গার শান্তি শৃঙ্খলা ঠিক থাকবে কি থাকবে না। বাট এইবার আমি যতটুকু জানি যে চিটাগং হিল ট্রেক্সে যে সশস্ত্র বাহিনীর যে কার্যক্রম, সেটা অনেক সক্রিয়, এবং বিশেষ করে কুকি চিনের উত্থানের পরের থেকে শুরু করে সশস্ত্র বাহিনীর যে কার্যক্রম, এটা অনেক সক্রিয়। বাংলাদেশের অন্যান্য জায়গায় যে কথাটা বললেন, এটা সত্য যে যে কোনো নির্বাচনের পরেই মাইনরিটি যারা আছেন, অন্য ধর্মাবলম্বী যারা আছেন, তারা আক্রান্ত হয়েছেন। এইবার আমার ধারণা, আর কি, আই মে বি রং, বাট আমার ধারণা এইবার হয়তো বা সেরকম কোনো কার্যক্রম হবে না। কেন বলছি এই কথাটা? কারণ হলো যে দুইটা প্রতিদ্বন্দ্বী দল আছে, বিএনপি এবং জামাতে ইসলাম, দুজনেরই কিন্তু ম্যানিফেস্টো বলেন অথবা তাদের যে আকাঙ্ক্ষা অথবা ভোটের জন্য যে যুদ্ধ বা কার্যক্রম, এইটা কিন্তু কিছুটা হলেও ওই মাইনরিটি গ্রুপ কেন্দ্রিক ছিল। প্লাস হলো তারা, একটু আগে সোহরাব ভাই যেটা বললেন, যে আওয়ামী লীগের ভোট নিজের কাছে টানার জন্য যে কার্যক্রম, এই কার্যক্রমটাও কিন্তু তারা ছিল। সুতরাং এইখানে যদি আওয়ামী লীগ থাকতো এই নির্বাচনে, তাহলে হয়তো বা একটা শঙ্কা ছিল যে মাইনরিটির উপরে আক্রমণ। বাট এইবার যদি হয়ও, এইটা আই ডোন্ট থিঙ্ক যে টার্গেটেড, একদম টার্গেট করেই যে না আমরা মাইনরিটিকে নিশ্চিহ্ন করে দিব অথবা তাদেরকে আমরা সাপ্রেস করব। আমার কাছে মনে হয় না যে এই ধরনের কোনো কার্যক্রম হবে এইবার অন্তত। জি, সোহরাব হোসেন, আবারও আপনার কাছে আসি। অঙ্কের সংখ্যায় আসলে ভোটের সময়টা বেশ কমে আসছে, আর 8 ঘন্টা কয়েক মিনিট পরেই আমরা দেখতে পাবো নির্বাচন। যে ইশতেহার নিয়ে আসলে বারবার আমরা আলোচনা করছি, এবারের ইশতেহারে বেশ কিছু নতুনত্ব আসছে এবং জনগণকে আকৃষ্ট করার জন্য আসলে রাজনৈতিক দলগুলো ইশতেহারে বেশ কিছু নতুন জিনিস তুলে ধরার চেষ্টা করছেন। এই কথাটি আমরা বারবার শুনেছি, যখন থেকে আসলে ইশতেহার ঘোষণা হয়েছে ঠিক সেই দিন থেকে আমরা শোনার চেষ্টা করছি। নির্বাচন তো ধরে নিলাম হয়তো আর 8 ঘন্টা কয়েক মিনিট পর হবে, এরপরে শুক্রবার সকাল থেকে যখন ফলাফল আসা শুরু হবে, যেই দলটি নির্বাচনের জয়ী হবেন ঠিক সেই সময়টি থেকে তারা ইশতেহার মনে রাখবেন নাকি ভুলে যাবেন? ইশতেহারের সঙ্গে আরেকটি কথা বলি, যেটি এখানে আলোচনাই হলো না, গণভোট। তো গণভোটে 48টি পয়েন্ট আছে এবং 4টি গণভোটের আলোচনাটাতে আমি আসবো। আচ্ছা, 4টি প্রশ্ন আকারে এটা দিয়েছে। এটি পড়ে কি ভোট দিবেন?
যারা হায়ের পক্ষে দিবেন তারাও দিবেন না, যারা নার পক্ষে তারাও না। কিংবা তৃণমূল পর্যায়ে কতজন আসলে এটি পড়ে বুঝতে পারবেন আচ্ছা সেটি আচ্ছা নিয়েও প্রশ্ন আচ্ছা আছে। দ্বিতীয় হচ্ছে যে আসে ইশতেহার পড়েও সবাই ভোট দেন না। তবে ইশতেহারে কি আছে এবং সেটি মানুষকে কি স্বপ্ন দেখাচ্ছে, সেটি কত বেশি সংখ্যক মানুষকে আকৃষ্ট করতে পারে, সেটা যেমন বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে জ্বলন্ত সমস্যাটা কি? সমস্যা হচ্ছে বেকারত্ব, চাকরি নেই মানুষ। সম্প্রতি একটা ইসে দেখলাম, চর্চায় এটি আছে, একজন আলোচক বলেছেন প্রতি 3 জনের একজন বেকার। তারপরে যে দেশে 3 জনের একজন বেকার কর্মক্ষম ব্যক্তির, সে দেশে তো অন্য আপনি গণতন্ত্র সুশাসন কিছুই কার্যকর হবে না যদি আপনি বেকারত্ব দূর না করতে পারেন। বেকারত্ব দূর করতে হলে বিনিয়োগ করতে হবে, বিনিয়োগ দূর করতে হলে ওই পরিবেশ তৈরি করতে হবে। এবং জানি না এই অন্তর্বর্তী সরকার বিদায়বেলা যে চুক্তিটি করেছে যুক্তরাষ্ট্রের সঙ্গে, নাইম ভাই বলতে পারবেন যে এসব আন্তর্জাতিক বিষয়ে তিনি গবেষণা করেন, খোঁজখবর রাখেন, নাদিয়াও রাখেন, যে এই চুক্তি কি চূড়ান্ত পর্যায়ে বাংলাদেশের স্বার্থের অনুকূলে থাকবে না এটা ঝুঁকিতে ফেলবে যে সামনে যে সরকার আসবে। শুধু একটি ব্যাপার হচ্ছে যে প্রথম দেখবে যে ব্যক্তি আমার কি লাভ হবে, আমি যে ওই দলকে, সেটা নিরাপত্তাও হতে পারে। একজন সংখ্যালঘু কিন্তু ভাবে যে আমি যে দলকে ভোট দেব সেই দল আমার নিরাপত্তা দেবে। রাষ্ট্রের নাগরিক হিসেবে আসলে আমি কতখানি ভালো থাকবো, খুব স্বাভাবিকভাবে সেটি এটাই হচ্ছে গুরুত্বের জায়গা। মীর নাদিয়া নিভিন, আমি আসলে কতখানি ভালো থাকবো, অর্থাৎ আমরা এখানে যারা বসে আছি প্রতিটি আমরা এই নির্বাচনে আগামীকাল ভোটটি প্রদান যখন করবো, এরপর থেকে ঠিক কতখানি ভালো থাকবো, রাজনৈতিক দলগুলো নিজেদেরকে কতখানি পরিবর্তন করতে পারলো আমাকে আপনাকে ভালো রাখার জন্য। এটার একটা বড় উত্তর আসবে হচ্ছে এই গণভোটের মাধ্যমে। কারণ হচ্ছে যে দেখেন, মানে সৌরভ ভাই বললেন যে গণভোটটা হচ্ছে অনেক কমপ্লিকেটেড, মানে কিন্তু এটা কমপ্লিকেটেড, হ্যাঁ এগ্রিড, কিন্তু এটা এখানে একটা বড়, এটা কিন্তু প্রশ্ন কিন্তু একটাই, আমরা কি সংস্কার চাই কি না, এটারই হানা। এত কথা তো জানা দরকার নেই। গণভোট শুধু আমরা দিচ্ছি, আমরা কি সংস্কার চাই না চাই না। যদি আমরা সংস্কার চাই, যদি আমরা এই জনগণ যদি ম্যান্ডেট দেয়, তাহলে আমরা গণভোটটা এত ইম্পর্টেন্ট, কারণ আমরা তো নির্বাচনের সম্বন্ধে বলেছি, কিন্তু গণভোটটাতে আমাদের ফোকাস করা উচিত এই কারণে, ঠিক আপনার প্রশ্নটার কারণে, যে আগামী নির্বাচনে তাহলে আমরা কি এই সরকারকে, যেই সরকার আসবে তাকে কি আমরা দায়বদ্ধতা জায়গায় রাখতে পারবো কি রাখতে পারবো না। কারণ গণভোট যদি না হয়, তাহলে এই যে এত কষ্ট করে যে রাষ্ট্র মেরামত, সংস্কারের কাজ, এত কিছু যে আমরা করলাম, সেটার কোনোই তাদের বাস্তবায়ন করার তেমন কোনো দায়বদ্ধতা থাকবে না কোনো সরকারি। তারা করতে চাইলে করবে, না করতে চাইলে না করবে। কিন্তু যদি জনগণ ম্যান্ডেট দিয়ে দেয়, তাহলে যেই সরকারি আসুক না কেন সে করতে বাধ্য। সুতরাং আমাদের আগামীর বাংলাদেশের জন্য আমরা সত্যি করে একটা মানে রাষ্ট্র মেরামত করতে চাই কিনা, আমরা গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো যাতে ঠিকভাবে কাজ করছি কিনা সেরকম চাই কিনা, এগুলো যদি আমরা করতে চাই, আমরা দুর্নীতিকে দমন করতে পারবো কিনা, আমরা মানে বাংলাদেশের সার্বভৌমত্ব এবং তাকে অগ্রাধিকার সেটা আমরা মেনটেন করতে পারবো কিনা, এই সমস্ত কিছু ডিপেন্ড করছে যে আমরা প্রপারলি সংস্কারগুলো করতে পারছি কিনা। এবং যদি গণভোটে আসে, তাহলে যেই সরকার আসুক না কেন তাদের যতই পছন্দ হোক না না পছন্দ হোক, সেই সংস্কারগুলো তাদের করতে হবে। এর জন্য এই আগামী নির্বাচনে আমরা মানে গতকাল মানে আগামীকাল আমরা 8 ঘন্টা পরে দুটা বড় জিনিসের জন্য আমরা করছি। আমরা একটা নতুন নির্বাচিত সরকারকে আনছি এবং সেই নির্বাচিত সরকারকে আসলে যে রাষ্ট্রীয় সংস্কার, সেই জায়গাটিতে আমরা দাঁড়িয়ে আছি সেখানে এই রাষ্ট্রীয় সংস্কার এবং আমরা আগামীতে বাংলাদেশ কিরকম হবে সেটার জন্য আমরা হ্যাঁ না বলছি। নাঈম আশফাক চৌধুরী, গুঞ্জন ছিল এই সরকার দীর্ঘমেয়াদে থেকে যাবেন, সেই গুঞ্জনটি আমরা আগামীকালকে শেষ হতে দেখতে যাচ্ছি। সেই গুঞ্জনটি শেষ হলেও সামনে নির্বাচিত যেই সরকার আসতে যাচ্ছে, তারা বাংলাদেশকে পাল্টে দিতে পারবে কিনা, বাংলাদেশের মানুষের এই গণঅভ্যুত্থানের পরে যেই প্রত্যাশা আসলে জায়গাটিতে আমরা ঝাঁপিয়ে নিয়ে বসে আছি, সেই প্রত্যাশাগুলো পূরণ হবে বলে কি মনে করেন? 24 জুলাই যে শিক্ষা বাংলাদেশের জনগণকে দিয়েছে বলে আমার ধারণা, আমি যদিও রাজনৈতিক বিশ্লেষক নই, বাট আমার ধারণা এটা যে জুলাই বিপ্লবের পূর্বের যে রাজনৈতিক চর্চা, কালচার যেটা ছিল, একই কালচারে যদি এই নির্বাচনের পরে যেই নির্বাচিত হন না কেন, সেই রকম কালচারে যদি চলে যান, নিশ্চিতভাবে উনি একটা বড় ধাক্কা, অর্থাৎ যে আন্দোলন যেটা হয়েছে সেই আন্দোলনের মুখোমুখি হতেই হবে। এটা আমার যেভাবেই হোক এবারে জনরায়কে আসলে আমাদের মেনে নিতে হবে এবং এটা তো নিশ্চিত জনরায়কে মেনে নিতেই হবে।
জবাবদিহিতার জায়গাটা কি আমরা তৈরি করতে আমার পেরেছি? কাছে মনে হচ্ছে যে জবাবদিহিতার জায়গা এবং রাজনৈতিক কালচারে বেশ কিছু পরিবর্তন আসবে বলে আমি বিশ্বাস করি। জি, সেই প্রত্যাশা আমরাও রাখতে চাই। মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর মোহাম্মদ নাঈম আশফাক চৌধুরী, সোহরাব হোসেন এবং মীর নাদিয়া নিভিন, অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে রাজকাহনের সময় দেওয়ার জন্য। আমরাও প্রত্যাশা রাখতে চাই আগামীকালকে অর্থাৎ আর কয়েক ঘন্টা পরে যেই নির্বাচন, সেই নির্বাচনে বাংলাদেশের জনগণের প্রত্যাশা পূরণ হোক। জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য।